লিভারপুল যারা আসলে 13 ম্যাচ আনবিটেন ছিল তারাই হেরে গেল এবং কখন হেরেছে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পুরনো যেই রোগ সেটাই আবারও মাথা চারা দিয়ে উঠলো আর্নে স্লটের দলের বোর্নমাউথের এগেইনস্টে লিভারপুল হেরে গেল 3-2 গোলে। এই গোলটার সময় ফন ডাইক যা করলেন সেটাও অবিশ্বাস্য এবং এরপর হিমেনেস গোল করে 2-0 লিড নিয়ে দিলেন। আমরা দেখলাম ফন ডাইক একটু হচ্ছে গিয়ে আপনার পালাটা বদল করলেন, একটা গোল তার কাছ থেকে এসেছে সবজলাই ফ্রি কিক মাস্টার, তার কাছ থেকে এসেছে আরেকটা গোল, তবে শেষটা পুরোটাই আদলি, পুরোটাই আমিনে আদলি, যার গোলে শেষ পর্যন্ত বোর্নমাউথ এক স্মরণীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে। 90 মিনিটের পরে গিয়ে এক্সট্রা টাইমে সেই গোল হয়েছে, অর্থাৎ ইনজুরি টাইমে বোর্নমাউথ পেয়েছে দারুণ এক জয়। আর লিভারপুল যারা টানা 5 ম্যাচ জেতে না, চ্যাম্পিয়ন্স লিগে একটা ভালো ফলের পরে প্রিমিয়ার লিগে এসে তারা এবার হেরেই গেল। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। এবং এই হারের পরে এখন আর্নে স্লট তিনি মূলত দায়টা দিচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচের পরে তাদের যে ক্লান্তি, সেই ক্লান্তিকে। কারণ তিনি দাবি করছেন চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে খেলার পরে 2 দিনের ব্যবধানে আর কোনো টিমকে খেলতে হয় নাই। কথা সত্য, কথা সত্য, কথা সত্য, কিন্তু কথা হচ্ছে তার কথার সঙ্গে আমরা একমত পোষণ করছি কিনা। রিকভারি টাইম না পাওয়ার কারণে হার বলছেন আর্নে স্লট। শেষ হওয়ার আগে গোল হজম করা সব সময় প্রচন্ড হতাশার। শেষ দিকে আমাদের ফুটবলারদের এনার্জি শেষ হয়ে গিয়েছিল, আমি ওদের দোষ দেব না। 2 দিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের আওয়ে ম্যাচ ছিল আমাদের, আমরাই একমাত্র দল যাদের মাঝে 2 দিন ছিল, মানে বিরতির কথা তিনি বলছেন। একই দল নিয়ে ম্যাচে মাঠে নামতে আমি বাধ্য হয়েছি, কারণ আমার হাতে এর বাইরে আর কোনো বিকল্প ছিল না। খুবই ভালো কথা। অলিম্পিক মার্চের সঙ্গে আপনি খেলতে গিয়েছিলেন ফ্রান্সে এবং যে ম্যাচে আপনি কনভিনসিংলি জিতেছেন। এরপর আপনার প্রতিপক্ষ বোর্নমাউথ। এটা আসলেই 2 ম্যাচের মানে 2 দিনের বিরতিতে একটা ম্যাচ খেলতে যাওয়া এই এখনকার যুগে খুবই বড় ধকলের ব্যাপার। খুব বেশি স্কোয়াড রোটেটও করার সুযোগ আর্নে স্লটের সামনে নাই। কিন্তু কথা হচ্ছে যে প্রথম গোলগুলো আমরা দেখলাম, মানে ভার্জিল ফন ডাইক যেটা বাতাসের দায় দিচ্ছেন, তিনি বলছেন বাতাসের কারণে তিনি বুঝতে পারেন এই ফার্স্ট গোলটা, ওইখানে একটা দায় আছে। সেকেন্ড গোলটা একটা প্লেয়ার চেঞ্জ হবে লিভারপুলের জো গোমেজ, ওই সময় গিয়ে দ্বিতীয় গোলটা হজম করে বসা, গেম ম্যানেজমেন্টের একটা দায় এখানে থাকতে পারে। 2-0। এরপর তো আপনি এই ম্যাচে মূলত ফিরেছিলেন দুটো সেট পিস থেকে, একটা ফন ডাইকের হেডার আর একটা ওই ফ্রি কিক থেকে, সরাসরি ফ্রি কিক না কিন্তু একটা মানে সালার একটা ব্যাকিল ছিল গোল। এই ডিফেন্ডিং এররের সাথে আসলে কি ক্লান্তির সম্পর্ক খুব বেশি থাকে? এটা নিয়ে তো লোকে এখন কথা বলবে। দেখেন লিভারপুলের হাতে যখন হচ্ছে আপনার, যেহেতু কোনাতে নাই, কোনাতের হচ্ছে গিয়ে পারিবারিক সদস্যের মৃত্যুর কারণে তিনি হচ্ছে তার ছুটিটা এক্সটেন্ড করেছেন। এরপর কি হলো, জো গোমেজকে দিয়ে আপনি স্টার্ট করালেন। জো গোমেজও কিন্তু একটা রেয়ার স্টার্ট পেয়েছে, সচরাচর তাকে হচ্ছে গিয়ে দিয়ে স্টার্ট করানো হয় না, যেহেতু আপনার কোনাকে এবং ফন ডাইক তারা ফিট আছে। যখন আপনি জো গোমেজকেও তুলে নিতে আপনি বাধ্য হলেন, তখন আপনি ওয়াতারু এন্ডোকে আপনি নামিয়েছেন ম্যাচের বাকিটা সময় কাজ করার জন্য। তার জন্য তো এটা একটা রেয়ার স্টার্ট। তিনি মনে হয় এই সিজনে প্রথম আপনার হচ্ছে কোনো ম্যাচ তিনি স্টার্ট করলেন। দেখেন ওই পুরনো যে সমস্যাগুলা, সেকেন্ড গোলটা যখন খেলো হিমেনেসকে কেরকেস, তিনি হচ্ছে যে বলের সাপ্লাইটা আসলো ওইটাতে হচ্ছে তিনি চেইজেই করতে পারলেন না। হিমেনেস যে সাপ্লাইটা দিল সেটা হচ্ছে অ্যালিসনের পায়ের ফাঁক দিয়ে সেটা গোল হয়ে গেল। এরপর আপনি প্রথম গোলটা যখন হলো ফন ডাইক, সেটাতে হচ্ছে গিয়ে আপনার তিনি পা চালিয়েছিলেন কিন্তু পাতে তো হচ্ছে লাগেই নেই বলটা, ফাইন। সেইখান থেকে বললেন কিনা এটা একটা কথা, হ্যাঁ মানে পাটা ধরেন বাড়িয়েছিলেন হালকা মনে হলো, মানে ফন ডাইকের মতো ডিফেন্ডারের কাছ থেকে খুবই ক্যাজুয়াল মনে হয়েছে, তাই না? ট্রু এইটা। এবং তখন কিন্তু জো গোমেজও আপনার ইভান লিসনকে তিনি আটকাতে পারেনি, সেখান থেকে হচ্ছে গোলটা কনসিড করলো। সবকিছু ধরেন ঠিক আছে, সবজলাই তিনি গোল পেলেন, ফন ডাইক ওইখান থেকে গোল করলো, বাট আপনি খেয়াল করেন লাস্ট গোলটা যখন হলো ওইটাও কিন্তু একটা সেট পিস থেকেই হলো, থ্রোয়িং থেকে হলো। লিভারপুলের ওই জটলাটার মধ্যে তখন 8 জন ছিলেন, একই দিকে তিনি হচ্ছে গোল লাইনে দাঁড়ানো, কোনো কিছুতেই কোনো লাভ হলো না। ওইখানেও ভার্জিল ফন ডাইকই সামনে ছিলেন। ঘটনাক্রমে সবগুলো গোলে ফন ডাইকে আপনি খুঁজে পাবেন। তিনি বলছেন যে তাকে একটা পুশ করা হয়েছিল ওই গোলটার পরে, যখন বোর্নমাউথ সেলিব্রেট করছে তখন রেফারির কাছে গিয়ে সেখানে ফন ডাইক তার কমপ্লেইনটুকু জানাচ্ছিলেন। ম্যাচ শেষেও তিনি কথা বলেছেন প্রেসের সঙ্গে, সেখানেও তিনি তার কথা বলেছেন যে তার কাছে মনে হচ্ছে তাকে কেউ পুশ করেছে। কিন্তু প্রিমিয়ার লিগে ফন ডাইকের মতো ডিফেন্ডার যখন ওইখানে বলেন যে পুশ করা হয়েছিল, ওটা আসলে তার সঙ্গে যায় না। আসলে লিভারপুলের ওই ব্যাক লাইনের অবস্থা এমনই নড়বড়ে হয়েছে এই সিজনে, এখন তারা যা তা একটা অজুহাত এসে হয়তো অনেক সময় দাঁড় করানোর চেষ্টা করছেন। এই যে লিভারপুলের ব্যাক ফোর, এই ব্যাক ফোর তো আসলে শেষ পর্যন্ত শুধুমাত্র ফন ডাইকই টিকে থাকলেন, বাকি 3টা তো পরিবর্তন করতে হচ্ছে। সেই ফ্রিম্পং থেকে কেরকেজ আর জো গোমেজ তো আছেই, 3টাই পরিবর্তন করতে হচ্ছে। লিভারপুলের ব্যাক লাইন ঠিক হবে কিভাবে?
আপনি তো যে ব্যাকফোর নিয়ে নেমেছেন এটা আপনার রেগুলার ব্যাকফোর না, না। তার উপরে আপনি যখন ম্যাচ চলে তখন একে একে সবাইকে বদলি করতে বাধ্য হয়েছেন। সেটার পেছনে আপনি এই হয়তো আর্নে স্লটের কথার যুক্তি খুঁজে বের করতে পারেন যে ঠিক আছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে আপনার যুক্তি। এইবার আসেন লিভারপুলের ফরওয়ার্ড লাইনে বা অ্যাটাকিং লাইনে। এই ম্যাচটা দেখে আমার কাছে সেই লিভারপুল আর বোর্নমাউথের লিগের শুরুর দিকের ম্যাচটার কথা মনে পড়ে গেছে, যে এইবার লিভারপুল 2-0 গোলে লিড নিয়েছিল, সেকেন্ড হাফে গিয়ে সেমেনিও জোড়া গোল করে ওই ম্যাচে আবার বোর্নমাউথকে ফিরিয়েছিলেন, পরে গিয়ে কিয়েজা একটা গোল করলেন, এরপরে আরও একটা গোল করে 4-2 গোলে তারা ওই ম্যাচে জিতলো। প্রায় একই রকম ঘটনা প্রবাহে বোর্নমাউথ এই ম্যাচটা জিতলো লং থ্রো থেকে। এখন লং থ্রো বলতে পারেন যে কাকতালে লিভারপুল গোল হজম করছে, কিন্তু এই সিজনে প্রিমিয়ার লিগে লিভারপুলের চেয়ে আর কোনো দল বেশি তো থ্রো ইন থেকে গোল কনসিড করে নাই। তার মানে এইটা তাদের আগে থেকেই একটা দুর্বলতার জায়গা ছিল এবং দুর্বলতা বুঝেই বোর্নমাউথ ওইভাবে খেলার চেষ্টা করছে। আর এখন তো আবার সেই লং থ্রো ফেরত এসছে, যেটা এখন একটা অস্ত্র হিসেবে প্রিমিয়ার লিগে দেখা হচ্ছে। এই যে লিভারপুল ম্যাচ হারে না, কিন্তু লিভারপুল আপনি বলছিলেন আগের শোতে যে লিভারপুল ম্যাচ তো জেতেও না। এখন এই হারের পরে কি আর্নে স্লট আরো বেশি চাপে পড়ে যাবেন না? যে আলোচনাগুলো তাকে নিয়ে আসলে শুরু হয়েছে, এই ম্যাচে তার ফ্রন্ট লাইনও কাজে দেয় নাই, মোহাম্মদ সালাহ এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, একে থেকে কিন্তু আবারও আপনার ফর্মে ছিল, হ্যাঁ তাকে হচ্ছে গিয়ে কি হলো, তাকে হচ্ছে আবারও ড্রপ করা হলো স্টার্টিং 11-এ। কখন ড্রপ করা হলো? সালাহ এবং গাকপোকে দিয়ে, যখন আপনি স্টার্ট করানো কারো কাছ থেকে কিছু পায় নাই লিভারপুল। সালাহ বা সালাহ তো স্পেশালি আফ্রিকান কাপ অফ নেশনস এর পরে, মানে ওই সময় আফ্রিকা কাপ অফ নেশনস ছিলেন বলে তাকে নিয়ে আমরা কথা বলার সুযোগ পাই নাই, কিন্তু লিভারপুলে এসে তিনি তো মানে দুইটা ম্যাচ খেললেন, চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচ হলো, এই জায়গাটায় আপনার কিন্তু এই ধরনের ম্যাচ দিয়ে তাকে তো আসলে বিচার করবে, ডেফিনেটলি থেকে পরে নেমেছেন যদিও। এবং মানে বিচারটা কখন করা হবে? যখন আপনি হচ্ছে আপনার টিমের রেজাল্ট গুলোও আসবে না, তখন কিন্তু এই আলোচনাগুলো আবারও শুরু হবে। এই যে ধরনের হচ্ছে একে থেকে স্টার্ট না করানো, কারণ কি আপনার হচ্ছে গিয়ে সালা সহ আপনি যে ফরমেশনটা দাঁড় করিয়েছেন এটা অনেকটা আপনার 4-2-2-2 এইভাবে হচ্ছে গিয়ে ডিভাইডেড। তখন ওই জায়গায় আপনার তাহলে গাকপোকে ড্রপ করা লাগবে অথবা সালাকে ড্রপ করা লাগবে, ওই ইকুয়েশনটা স্লটের মেলাতে হচ্ছে। এবং এই যে আপনার জিনিসটা হলো সেটা হচ্ছে গিয়ে টপ 5-এ এখন লিভারপুল থাকতে পারবে কিনা। কারণ ধরেন আমরা মাঝখানে অনেক কথা বলেছি যে লিভারপুল হারছে না, কিন্তু আপনি এই বছর যেই 5 ম্যাচ আমরা বলছিলাম না যে আপনার প্রমোটেড হওয়া দলের কাছে তারা পয়েন্ট হারাচ্ছে, সেটাও যদি আপনি বিচার করেন 5 ম্যাচের মধ্যে তাদের মানে ঝুলিতে আছে কেবলমাত্র 4টা পয়েন্ট। মানে এই এন্ডে, নতুন বছরের শুরুর এন্ডে আপনি যদি হচ্ছে 5 ম্যাচ থেকে কেবলমাত্র 4টা পয়েন্ট পান, তখন তো আপনাকে বুঝতেই হবে সামনে আপনার জন্য কঠিন সময়ই আসলে অপেক্ষা করছে। চ্যাম্পিয়ন্স লিগের সময়টাই মাঝখানে তাদের ভালো গেছে, তারা কাপ টুর্নামেন্টে ভালো করছে, কিন্তু প্রিমিয়ার লিগে ঠিক নিজেদেরকে এখনো লিভারপুল খুঁজে পাচ্ছে না। তারা মাঝখানে অবশ্য আর্সেনালের সঙ্গে গোললেস ড্র করেছিল, যেটা তাদের জন্য দারুণ ফল ছিল। মাঝে বার্নলির সঙ্গে 1-1 ড্র, বোর্নমাউথের কাছে এই 3-2 গোলে হেরে যাওয়া, তারও আগে ফুলহ্যামের সঙ্গে ড্র করা বা লিডসের সঙ্গে ড্র করা, কোনোটাই আর্নে স্লটকে প্রিমিয়ার লিগের টপ 4 পজিশনে থাকার যে আপাতত ছোট করে নিয়ে আসার রেকর্ডটা বা যে টার্গেটটা তার সামনে আছে সেটার সঙ্গে সুবিধা করতে দিচ্ছে না। লিভারপুল যদি টপ 4-এ না থাকতে পারে প্রিমিয়ার লিগে সিজন শেষে, তাহলে কি আর্নে স্লট থাকতে পারবেন? আমার মনে হয় না। তখন হচ্ছে স্লটকে চেঞ্জ করার সময়টা আসলে চলে আসবে। এবং এর সাথে হচ্ছে কি আপনার শাভি আলোনসো, আপনার হাতে এখন কোচের কিন্তু অভাব নাই, মার্কেট এখন এমন দাঁড়িয়েছে শাভি আলোনসো আছে, ধরেন মারেস্কা আসবে না, আপনার এখানে মারেস্কার অপশনও রয়েছে, যে কোনো কিছু আসলে হতে পারে। এবং এর সাথে আরো একটা জিনিস কাজ করবে, চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল আসলে কতটুকু যায়। গতবারও কিন্তু লিগ স্টেজ শেষ করা পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ছিল এক লিভারপুল, প্লে অফ থেকে কিন্তু আবার অন্য লিভারপুলের, প্লে অফ তো না, রাউন্ড অফ 16 থেকে আপনার অন্য লিভারপুলের দেখা হয়ে গেছে। কারণ কি তখন হচ্ছে এই বিজনেস এন্ড কিন্তু চলে এসেছিল, সেটাও একটা কারণ। আবার লিভারপুল যেই ফর্ম নিয়ে আপনার প্রথম 8টা ম্যাচ শেষ করলো, পিএসজি যেই ফর্ম নিয়ে প্রথম 8টা ম্যাচ শেষ করেছিল, ওই ম্যাচেও কিন্তু ধারণা করা হচ্ছিল লিভারপুল আরেকটু স্ট্রং মেন্টালিটি শো তারা করবে, সেটা হয়নি। এখন আর্নে স্লটের আসলে রিয়ালিটি চেক দেওয়ার মনে হয় একটা সময় এসে পড়েছে এই হারের পর। স্পেশালি আমি বলবো, আপনি চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচের কথা বলছেন, এক জায়গায় কিন্তু আপনি তাকে সাপোর্ট করবেন আর্নে স্লটকে, তার হাতে যে আপনার বদলানোর অপশন নাই। পেপ গার্দিওলা যখন গতকালকের ম্যাচে মাঠে নামলেন, তিনি কিন্তু 6টা পরিবর্তন করেছেন এবং কাকে কাকে তিনি চেঞ্জ করলেন সেই জায়গায় হল্যান্ডকে আমরা দেখলাম না, ফিল ফোডেনকে আমরা দেখলাম না। তাদেরকে ছাড়াই যখন ম্যানচেস্টার সিটি তারা মাঠে নামলো, সেই ম্যাচটা সিটি জিতে গেছে 2-0 গোলে। সেমানিও গোল করেছেন, ওমর মারমুশ গোল করেছেন। তবে এই ম্যাচ শেষে বিস্ফোরক মন্তব্য চলে এসেছে পেপ গার্দিওলার কাছ থেকে।
এই ম্যাচটা ম্যানচেস্টার সিটি না জিতলে পরে তাদের সংকটটা আরো বেশি ঘনীভূত হতো। সেই সুযোগ ম্যানচেস্টার সিটি দেয়নি। ওমার মারমুশের গোলে তারা এগিয়ে গিয়েছিল ম্যাচে। এরপরে অ্যান্টোয়ান সেমেনিও তার ফাইন ফর্মটা কন্টিনিউ করছেন ম্যানচেস্টার সিটির জার্সিতেও। 2-0 গোলে ওলভসকে হারিয়ে ম্যানচেস্টার সিটি আবারও জয়ের ধারায় ফিরেছে। কিন্তু এই ম্যাচে একটা সম্ভাব্য পেনাল্টি কিক ম্যানচেস্টার সিটি পায়নি, যেটা VAR এ গিয়ে বাতিল করেছেন ম্যাচ রেফারি, যার ছিল এটা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ। এবং এরপরেই ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা সমালোচনা করছেন ইংল্যান্ডের রেফারিজ কমিটির যে প্রধান হাওয়ার্ড ওয়েব, যাকে হয়তো অনেকেই চিনবেন, অনেকে মনেও রাখবেন। সেই হাওয়ার্ড ওয়েবকে কেন্দ্র করে রেফারির অভিষেক ম্যাচ ছিল। এখন সবাই ফারাইকে তার নাম চিনবে। আর কি, ফারাই। হ্যাঁ, আমি নিশ্চিত হাওয়ার্ড ওয়েব কাল মিডিয়াতে আসবেন এবং বলবেন কেন এটা পেনাল্টি ছিল না। বুধবারের জন্য অপেক্ষা না করে আমি কালকের জন্য অপেক্ষায় আছি। এরপর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে, সুতরাং হাওয়ার্ড ওয়েব কালই আসেন এবং কথা বলেন কেন এই সিদ্ধান্ত। শুরু থেকে যা হচ্ছে এটা বেশি হয়ে যাচ্ছে। মানে ঘটনাটা এরকম যে ওখানে বল নিয়ে মারমুশ যাচ্ছেন বাইলাইনের কাছাকাছি জায়গায়, ডিফেন্ডার পেছন থেকে ধেয়ে আসছেন, মারমুশ বলটাকে একটু পেছনে নিচ্ছেন একটা টাচে, ডিফেন্ডারের হাতে এই জায়গাটায় ছোঁয়া লেগেছে। এটা 50-50 একটা শ্যাডো জায়গা আছে, একটা গ্রে জোন আছে, যেটা আপনি বলতে পারেন যে পেনাল্টি। আবার এই কারণে পেনাল্টি বলতে পারেন যে হাত খুব ন্যাচারাল পজিশনে, কিন্তু রেফারি তো আপনার বলছে যে হাতই নাকি আসলে ন্যাচারাল পজিশনে ছিল। এখন এই যে ন্যাচারাল পজিশন, এটা সাবজেক্টিভ ব্যাপার। আপনার কাছে একরকম মনে হতে পারে, আমার কাছে একরকম মনে হতে পারে। একটা হচ্ছে হাত পুরোপুরি ছড়িয়ে দিলাম, এইটা একটা বোঝা যাচ্ছে যে এইটা আনন্যাচারাল পজিশন। কিন্তু আমি যখন ডিফেন্ড করছি বা দৌড়ে যাচ্ছি, আমি দৌড়ে গেলে কি আমি হাত এভাবে রেখে দৌড়াতে পারবো না তো, আমার হাতটা একটু সরে যাবে। তো বলটাও লেগেছে এই জায়গাটায়, পেনাল্টি হতেই পারতো, অন অ্যান আদার ডে মেবি পেনাল্টি হতো। কিন্তু এই রেফারি ফারাইকেও আপনার একটু কৃতিত্ব দিতে হবে যে তিনি VAR চেক মানে সাহায্য নিয়ে পরে গেলেন মাঠের পাশে চেক করার জন্য। তার ফার্স্ট ম্যাচ প্রিমিয়ার লিগে, চাপের একটা ম্যাচ, তাও আবার ম্যানচেস্টার সিটি। এই জন্যই তো আসলে গার্দিওলা বলছে যে এরপর তাকে সবাই চিনবে। এবং তিনি ঠিক করলেন যে না, আমি এটা পেনাল্টি দিব না। এটাকে যেমন বেশিরভাগ লোকে প্রশংসা করছেন, পেপ গুয়ার্দিওলা এটাকে সমালোচনায় বিদ্ধ করছেন। আবার আপনি দেখেন সমালোচনা করার পেছনে তো ঘটনাও আছে। আপনি হচ্ছে ম্যানচেস্টার ডার্বিতে ফিরে যান, সেখানে হচ্ছে কি একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু গার্দিওলা হ্যাপি ছিলেন না, সেটা নিয়ে তিনি কথা বলেছেন এবং এই দুটো রেশেই কিন্তু তিনি টানছেন। হাওয়ার্ড ওয়েব কেন এই ম্যাচের পর তিনি আসবেন না, কেন তিনি বলবেন না এটা কেন পেনাল্টি না? ওই যে পেনাল্টিটা দেওয়া হয় না, পেনাল্টি বলছি, রেড কার্ডটা দেওয়া হয় না ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ম্যাচে, দিয়েগো দালো যে ফাউলটা করেছিলেন ডোকুকে, এইটা একটা পরিষ্কার রেড কার্ড বলে আমার কাছে মনে হয়েছে, বেশিরভাগ লোকের কাছে হয়তো মনে হতে পারে। কিন্তু ওখান থেকে PGMOL তারা যে ব্যাখ্যাটা দাঁড় করিয়েছিল যে ওটা একটু, যেটা আমরা আগের দিনও বলেছিলাম, একটু ছুঁয়ে গেছে, কিন্তু এটা কড়া কোনো ফাউল ছিল না। এখন এই ব্যাখ্যাগুলো ওনারা দেন, এই হাওয়ার্ড ওয়েবরা দেন। হাওয়ার্ড ওয়েব আজকেও এটার কোনো একটা ব্যাখ্যা দেবেন কিনা এটা সবাই তাকিয়েই থাকবেন। আমার ধারণা ব্যাখ্যা একটা আসবে, স্পেশালি পেপ গুয়ার্দিওলা এই কথা বলার পর থেকে। কিন্তু গুয়ার্দিওলার দলের জয়টা নিয়ে আমরা কি আসলে কথা বলতে চাই? এর্লিং হল্যান্ডকে এই জায়গায় বিশ্রামটা বোধহয় দেওয়া দরকারই ছিল, স্পেশালি ম্যাচে তার একটা গোল, তাও সেটা পেনাল্টি থেকে। ওই পারফরম্যান্সের চেয়ে বরং বোদোগ্লিমতের সঙ্গে ম্যাচটার পরে, মানে চ্যাম্পিয়ন্স লিগে যেটা তারা হেরেছে, এরপরে তো এর্লিং হল্যান্ড পরিষ্কার করে বলেছেন যে আমি ক্লান্ত, আমি টায়ার্ড, আমার কাছে মনে হচ্ছে আমার ম্যাচের সংখ্যা বেশি বেড়ে যাচ্ছে। তাকে এই জায়গায় যখন আপনি বসিয়ে ওলভসের সঙ্গে ম্যাচ তো আপনি তাকে বসাতেই পারতেন, সেটা তো কাজেও দিয়েছে। এবং তাকে যে বসানো হয়েছে সেটা কিন্তু লস হয়নি, কারণ আপনার মারমুশ কিন্তু হচ্ছে গিয়ে ফিরে এসেছিলেন নেশনস কাপ শেষ করে, এরপর তিনি ফিরলেন, এই ম্যাচে তার কাছ থেকে আপনি গোলও পেয়েছেন। এবং আরো একটা অপশন যখন অ্যাড হয়ে যাবে, যখন সেমানিওর মতো একজন ফুটবলার আপনার অ্যাটাকিং থার্ডে আপনি ইউজ করতে পারবেন, সেটাও তো হচ্ছে কি আপনার একটা প্লাস পয়েন্ট। আপনি দেখেন সেমানিও এখন পর্যন্ত এই যে তার ইতিহাসের প্রথম ম্যাচ ছিল, সে এটাতে গোল করলো, কাপ টুর্নামেন্টে গোল করলো, চ্যাম্পিয়ন্স লিগে তার কাছ থেকে আপনি গোল পেয়েছেন। সুতরাং তার কাছ থেকে কিন্তু এই অল্প সময়ের মধ্যে আপনি 4টা গোল প্লাস অ্যাসিস্ট আপনি পেয়ে গেছেন। মানে হল্যান্ড অফ ফর্মে রয়েছে। এতদিন যেইটার আক্ষেপ ছিল যে আমার হল্যান্ড নাই, আমার গোল করতে পারছে না, কে আমাকে বাঁচাবে, সেই কাজটা আসলে মানে এখন তিনি করছেন। এইটা হচ্ছে গার্দিওলার জন্য আপনার একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এবং একই সাথে আপনি খেয়াল করে দেখেন ম্যাথিউস নুনিয়েস কিন্তু ফিরেছেন লম্বা সময় ইনজুরির পর, তার একটা প্রভাব আসলে এই ম্যাচেও কিন্তু ছিল ওই অ্যাটাকগুলো স্টার্ট করায়।
অস্কার বব ইনশাল্লাহ, পেপ গুয়ার্দিওলা বলেছেন প্রেস কনফারেন্সে, এইটা অনেকে দেখে নিতে পারেন এই ক্লিপটা, মানে ইনজুরি নিয়ে বেচারা কত বেশি ভুগছেন যে ইনশাল্লাহ শব্দটা তার মুখ দিয়েও বেরিয়ে যাচ্ছে, কারণ তার আর গতি নাই। প্লেয়ারদেরকে খুব দ্রুতই তিনি ফেরত পেতে চাইবেন। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি ম্যাচ রয়েছে, সেখানে অবশ্য রদ্রিকে ম্যানচেস্টার সিটি পাবে না। ম্যান সিটিকেও টপ 8-এ থাকার লড়াইয়ে খুব বেশি মনোযোগী হতে হচ্ছে। আগের রাতে প্রিমিয়ার লিগে যে ফলগুলো হয়েছে তার ভেতরে আরও একবার টটনাম হটস্পার হতাশ হয়েছে। তারা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ করলেও তারা আবারও ড্র করতে বাধ্য হয়েছে বার্নলির বিপক্ষে। বার্নলির জন্য কি দুর্দান্ত একটা সময় গেল। বার্নলি ড্র করেছে আগের সপ্তাহে লিভারপুলের সঙ্গে বা টটেনহামের সঙ্গেও। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড সান্ডারল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ওয়েস্ট হ্যামও গত 3 ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ব্রাইটনকে হারিয়ে দিয়েছে ফুলহ্যাম। এই ছিল আগের রাতের প্রিমিয়ার লিগের ম্যাচের ফল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.